আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। নির্বাচনী ট্রেনে উঠে গেছে দেশ। নির্বাচনকে সামনে রেখে কি পরিকল্পনায় এগোচ্ছে দেশের অন্যতম প্রধান দল বিএনপি? নির্বাচন পরবর্তী দেশ নিয়েই বা তাদের পরিকল্পনা কি? বর্তমানে জুলাই সনদ নিয়ে গণভোটের ব্যাপারেই বা তারা কি ভাবছে, তাদের ব্যাখ্যাই বা কি? এসব কিছুই আমরা শুনব বিএনপির যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের মুখ থেকে। আসসালামু আলাইকুম হুমায়ুন কবির ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, আসলে এখন যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত বিএনপির রাজনীতি সম্পর্কে যে প্রশ্নটা সবচেয়ে বেশি চর্চিত সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কবে আসছেন? দেখেন, ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে নির্বাচনে যাবে। তো দ্যাট ইজ ভেরি ক্লিয়ার ইনশাআল্লাহ। তো নির্বাচনে ওনার নেতৃত্বেই যখন যাব আমরা, তখন স্বাভাবিকভাবে উনি নির্বাচনের আগেই তো ফিরবেন। তার নির্বাচনের এখন আর কতদিনই আছে, খুব শীঘ্রই আমরা তো জানি ডিসেম্বরে তফসিল ঘোষণা হচ্ছে এবং সামনের মাসে উনি ইয়েতে যাচ্ছেন, সৌদি আরবে যাচ্ছেন ওমরা করার জন্য, সেরকমও একটা ওইগুলা কোনো কিছু এখনো কনফার্ম না। ওইগুলা কোনো কিছু উনি ওমরার পর কি দেশে ফিরবেন নাকি আবার? ওনার ব্যাপারে কোনো কিছু ওই ধরনের কোনো স্কেডিউল বা কিছু কনফার্ম না। আচ্ছা, এখনো নিশ্চিত না, এগুলা স্পেকুলেশন, নিজের ব্যক্তিগত কথাবার্তা। দল থেকে ওইরকম কোনো কিছু জানানো হয়নি। যখন উনি আসবে তো দল থেকে ফর্মালি জানানো হবে, কোন দিন কোন তারিখে কয়টায় ল্যান্ড করতেছেন। আচ্ছা, আমি তারেক রহমানের ইস্যুতে আসলে আরো কিছু জানতে চাই, কিন্তু সেটা অনুষ্ঠানের পরবর্তী দিকে আপনাকে জিজ্ঞেস করব। জুলাই সনদ সম্প্রতি স্বাক্ষর হলো, বিএনপি স্বাক্ষর করেছে। কিছু নোট অফ ডিসেন্ট থাকলেও তারা আগ্রহ নিয়ে অনুষ্ঠানে গিয়েছে, স্বাক্ষর করেছে, আমরা সবকিছুই দেখলাম। তারপরে আমরা দেখলাম আজ বিকেল থেকে, বৃহস্পতিবার বিকেল থেকেই জুলাই সনদের ব্যাপারে বিএনপির আরো কিছু আপত্তি আছে। রুহুল কবির রিজভী বললেন যে পৃষ্ঠা পাল্টে ফেলা হয়েছে। মির্জা ফখরুল বললেন যে ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে। একই জুলাই সনদে যা এসছে তার সঙ্গে বিএনপি পুরোপুরি একমত না। স্বাক্ষর করলো বিএনপি, এতদিন আলোচনা, মোটামুটি সব বৈঠকেই বিএনপির অংশগ্রহণ আমরা দেখেছি। তাহলে আজকে এসে এই আপত্তিটা কেন? না, আপত্তিটা তো হচ্ছে যারা এটা নিয়ে রেফারেন্ডাম বা চেষ্টা করতেছেন নির্বাচনের আগে। তো নির্বাচনের আগে তো যৌতিক না। আমাদের মতো দেশে দেখেন ব্যয়বহুল নির্বাচন করা, আর দুটি ইলেকট্রাল প্রসেস, আপনার রেফারেন্ডামের ব্যাপারে ইলেকট্রাল চার্টার ব্যাপারে ইলেকট্রাল একটা কনসেন্ট নিতে চাচ্ছেন জনগণের। তো এটা তো হিউজ মনিটারি প্রজেক্ট। এখানে আবার একটা ইলেকশন আপনারা একসাথে চাচ্ছিলেন, এটা একটা অংশ। কিন্তু আমি এটাও দেখলাম যে এক জায়গায় মির্জা ফখরুল বলছেন যে সনদের মধ্যে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলতে হবে, সেই অংশটিও সংযুক্ত নেই, সেটা সরিয়ে ফেলা হয়েছে। সনদ তো বিএনপি পড়ে তারপরে স্বাক্ষর করেছে। তাহলে এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা নোট অফ ডিসেন্ট যেখানে তো দিয়েছি, আলোচনা ঐক্যমত্য কমিশন তো লক্ষ্যই ছিল বিভিন্ন মতামতকে একটা কনসেনসাসের ভিত্তিতে। তো অনেক জায়গায় তো কনসেনসাস নিয়ে আমাদের একমত হয়েছে, যেখানে দ্বিমত পোষণ করা হয়েছে ওখানে তো নোট অফ ডিসেন্ট দেওয়াই হয়েছে। এবং ইউ সি দিস চার্টার, এই যে বলে না এটার লেজিসলেটিভ লেজিটিমেসি কতটুকু। লেজিসলেটিভ তো আইনত বৈধতা দিতে হইলে তো পার্লামেন্ট দরকার। ইউ উইল ফর্মালি এনাক্ট ইট অ্যাজ আ বিল। তো যখন বিল হিসাবে হবেন তখন এটার তো লেজিটিমেসি অটোমেটিক থাকবে। তো এটা তো বিএনপি ইজ নট ডিনাই, বিএনপি ইজ নট অস্বীকার করে নাই। এখানে তো বিএনপি কোনো দ্বিমত পোষণ করতেছে না। এন্ড দিস ইজ দ্য লজিক্যাল ওয়ে ইন এ ডেমোক্রেটিক প্রসেস। এই ম্যান্ডেটটা কিভাবে ম্যান্ডেটটা হাসতে হবে, এটা হয় ইলেকশনের মাধ্যমে অথবা থ্রু পার্লামেন্ট বিল উইল বি পাসড, এবং যেখানে আমরা আরো ডিসকাশন করতে পারি নিয়ে, and then we can pass it as a bill and it will be enacted into legislation, যেটা will be there, and it in fact gives it the legitimacy, legal legitimacy যেটা required. জি, তার জন্য তো পার্লামেন্ট অপরিহার্য। আসলে আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে। সংসদ নির্বাচন মোটামুটি আমরা জানি ফেব্রুয়ারির শুরুর দিকেই হবে, এটা তারিখ যেটাই হোক না কেন। বাকি আছে এখনো 3 মাস, 3.5 মাসের মতো সময়। বিএনপি এখন পর্যন্ত প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি।
তাহলে এটা আসলে বিএনপির পরিকল্পনাটা কি? একটা বড় দল, অনেকে প্রার্থী হতে চান, ভেতরে অনেক কিছু থাকতে পারে, এই সমস্ত ইস্যু তো আছেই, অবশ্যই এগুলো থাকবেই বিএনপির মতো একটা দলের জন্য। কিন্তু সময় কি কাছাকাছি চলে আসছে না? সময় তো আগাচ্ছে। বিএনপি প্রস্তুত, সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। তাহলে আমরা তালিকা পাচ্ছি না কেন? ইলেকশনের ডেট আছে? ইলেকশনের ডেট নাই, কিন্তু আমরা তো প্রার্থী মানে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে আমরা সবাই আশা করতেছি। জি জি। এখন ইট ইজ আপ টু দি নির্বাচন কমিশন জি টু গিভ দ্যাট ডেট। তো ডেট দিলেই সবকিছু প্রসেস অনুযায়ী তো আসবে। আসলে আমরা অন্য দলগুলোর ক্ষেত্রে ইন্টারনাল ওয়ার্ক, আমাদের প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে সব কার্যক্রম চলতেছে। তো মানে তার প্রার্থী তালিকা তো পাবেনি। তাহলে আমরা আশা করতে পারি যে তফসিল ঘোষণা হলে তারপরে বিএনপির কাছ থেকে কোনো প্রার্থী তালিকা পাওয়া যাবে না? মানে ইন টার্মস অফ একটা ইন্ডিকেশন পাবেন, বিএনপি জানাবে যখন ইট কনসিডার্স, মানে একটা ডিউ প্রসেসের মাধ্যমে ইট হ্যাজ কমপ্লিটেড ইটস প্রসেস, তখন জনগণের সাথে তো অবশ্যই শেয়ার করবে। বিএনপি আরো সময় নিতে চাচ্ছে? সবাই না, সময় নেই, আমাদের আমরা অন্য দলগুলোর ক্ষেত্রে দেখছি যে ইতিমধ্যেই একটা মোটামুটি প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। অন্য দল কি করে তাদের কি, আমরা তো অন্য দলের প্রসেসে নাই, আমরা আমাদের দলের প্রসেসে আমরা দল রান করি। বাংলাদেশে বারবার নির্বাচিত হয়ে আসছে, আমরা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, জনপ্রিয় দল, এবং পার্লামেন্টারি নির্বাচনের মাধ্যমেই আমরা ক্ষমতায় আসছি। আমরা পিছের দরজায় কোনোদিন ক্ষমতায় আসিনি। এবং আপনার উই আর অলওয়েজ রেডি ফর ইলেকশন। এটা শেখ হাসিনা জেনেও, স্বৈরাচার শেখ হাসিনা জেনেই তো নির্বাচনগুলো রিগ করতো, নির্বাচন বিএনপিকে হাজার বাধা সৃষ্টি করতো। এটা জানে বিএনপি সবসময়। গত 15 বছর 15.5 বছরে 3টা নির্বাচনের ক্ষেত্রে আমরা ওরকম দেখেছি। আমরা যদি আপনার আসলে মূল প্রসঙ্গে যদি ঢুকতে যাই, যে এখন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে, শুল্ক আরোপ বা আজকে শুল্ক কমালেন, এরকম নানা কিছু আছে। সেই অবস্থায় বিএনপি যদি ক্ষমতায় আসে অ্যাজ এক্সপেক্টেড, বাংলাদেশের সবচেয়ে বড় দল তারা, তাহলে এই দুই পরাশক্তির মধ্যে ভারসাম্য কিভাবে রক্ষা করতে চায় বিএনপি? আপনাদের পরিকল্পনাটা কি? দেখেন, সবকিছুর ফাউন্ডেশন হচ্ছে পলিটিক্যাল লেজিটিমেসি আপনার কতটুকু। জি জি। তো লেজিটিমেসি একটা সরকারের আপনার হয় ম্যান্ডেটের মাধ্যমে, মানুষের কাছ থেকে যখন ম্যান্ডেট পায় একটা সরকার, আপনার ইটস কনসিডার্ড a legitimate government with a mandate always negotiates from a position of strength. তো এখন আপনি উভয় পক্ষ বলেন, চায়না বলেন, যুক্তরাষ্ট্র বলেন, a government, an elected BNP government will always negotiate from a position of strength. China is an important development partner, বাংলাদেশের, but চায়নার সাথে we will negotiate from a position of strength, not the way শেখ হাসিনার আমলে যে বলা ছিল ওইভাবে চায়নার সাথে হবে না, ওইভাবে ইন্ডিয়ার সাথে হবে না, we will reset it. আমরা তো বলছি আমাদের ফরেন পলিসিটা আপনার কোনো কান্ট্রি স্পেসিফিক ফরেন পলিসি হবে না, কান্ট্রি ডিপেন্ডেন্ট ফরেন পলিসি হবে না, মাল্টিফেসেটেড হবে এবং ফ্লেক্সিবল হবে। এখানে অ্যালাইনমেন্ট, রিঅ্যালাইনমেন্ট আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হবে, এবং ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে রেখে কোনো কিছু বিএনপি সহ্য করবে না, কোনো পদক্ষেপও নিবে না যেটা মানুষের সেন্টিমেন্টের বাইরে, দেশের ইন্টারেস্টের বাইরে। সো ইন টার্মস অফ আপনার ফরেন পলিসি, ফরেন রিলেশনস, আমেরিকার সাথে ব্যালেন্স করতে দেখেন এই সরকার মোটামুটি যতটুকু পারছে সাকসেসফুলি নেগোসিয়েট করছে ট্যারিফটা নেওয়ার জন্য। ইট কুড হ্যাভ ডান a bit more if it had the mandate. যদি ইলেক্টেড ম্যান্ডেটটা থাকতো, তো যুক্তরাষ্ট্র জানে যে ইলেক্টেড ম্যান্ডেট নাই এই গভর্নমেন্টের, তাহলে আমরা একটু একে ওই দিক থেকে পুশ করি। যেমন ইনভেস্টমেন্ট দেখেন, ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে there are lot of promises হয়েছে, কিন্তু সবাই ফেন্সে বসে আছে ইনভেস্টমেন্ট নিয়ে, দেখার জন্য কি হয় ডেমোক্রেটিক ট্রানজিশন ইলেকশনে কে আসে। কিন্তু মানুষ তো চায় পলিটিক্যাল একটা মানে পার্মানেন্সি, মানে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের পার্মানেন্সি দেখতে চায়, একটা গভর্নমেন্টের পার্মানেন্সি দেখতে চায়, এখানে তো দেখতে পাচ্ছে না। এর জন্য দে আর সিটিং অন দ্য ফেন্স। সুন অ্যাজ অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট কামস ইন, এই জিনিসটা অ্যাক্টিভেট হবে। তো এখানে সবকিছু আসলে আটকে আছে মনে হচ্ছে, একদম আপনি যেটা বলছিলেন যে একদম প্রান্তে এসে আটকানো। ঠিক আমাদের ক্ষেত্রেও বিকজ উই উইল হ্যাভ ইনশাআল্লাহ বিএনপি জিতে, আমরা আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ আশা করতেছি মানুষের ম্যান্ডেট নিয়ে আসবো, তখন যুক্তরাষ্ট্রের সাথেও আমরা একটা ব্যালেন্স রিলেশনশিপ করতে পারবো অন দ্য বেসিস অফ আর ন্যাশনাল ইন্টারেস্ট। একটা ম্যান্ডেট থাকবে, মানে দি পজিশন অফ স্ট্রেংথ ইউ ক্যান নেগোসিয়েট উইথ আ বায়োল্যাটারাল পার্টনার উইথ a legitimate democratic mandate
is it can be very incredible and it carries a lot of weight. এটা ছাড়া কিন্তু you are quite weightless in the international in the negotiation table. So এই যে আপনার ধরেন interim government, why is it facing difficulties in that direction? হ্যাঁ, তো এর জন্যই তো আমরা বলছিলাম ইলেকশনে আরো আগে দিতে, কিন্তু ওনারা মনে করলেন আমরা পাওয়ার হাংরি হয়ে গেছি করার জন্য। ওই সময় যদি ইলেকশন দিতেন মেবি এনসিপিও কিছু সিট পাইতো, জামাতও বোধহয় কিছু পাইতো। তো এখন দ্যাট হ্যাজ বিকাম আ কস্টলি জাজমেন্ট ফর দেম। তো এখন এই আপনার তো বেসিক্যালি এটা তাদের ব্যাপার, ওই সময় ডিসিশনের আমি বেশি যাচ্ছি না। ট্যারিফ নিয়ে আপনাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে রিনেগোসিয়েশনের পরিকল্পনা আছে। Proper mandated government by the people to sustainably govern the country and take it towards stability. তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আপনাদের অবস্থান আসলেই প্রশংসনীয়, কিছুদিন আগে আমরা যেটা দেখলাম। এরপরও এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা কি চীনের সহায়তা গ্রহণের কথা ভাবছেন? ওইটা নিয়ে আসলে আপনাদের পরিকল্পনাটা কি? আমরা যে কথা ভাবছি, তিস্তা অনিবার্য। তিস্তা এই দেশের মানুষের ডেভেলপমেন্টের জন্য দরকার। তিস্তা আমাদের দরকার ফর ক্লাইমেট সিকিউরিটি। তিস্তা আমাদের দরকার আমাদের মানুষের এগ্রিকালচারাল ইকোনমিকে গ্রো করার জন্য। পানির যে শেয়ারিংটা উই গেট আর ডিউ রাইটস অন দ্যাট। তো তিস্তা ইজ নট এ চয়েস, তিস্তা ইজ এ এসেনশিয়াল রিকোয়ারমেন্ট for our country. We will do it. That will be in terms of, এখন এই গভর্নমেন্ট বোধহয় শুনতেছি করে যাবে, যদি করে যায় তাহলে তো we will continue that definitely. এই সরকারের তো মোটামুটি একটা পরিকল্পনা ছিল চীনের সহযোগিতা বা ওই ধরনের কিছু। বিএনপির পরিকল্পনাটা কি? ধরেন এই সরকারের তো সময় আসলে একেবারেই সীমিত, এখন 3 মাসের মধ্যে তফসিল ঘোষণার অর্থ হচ্ছে সরকার আর এই ধরনের এঙ্গেজমেন্টে যেতে পারছে না। তখন দেখতে হবে এরা করে কি, এরা যদি সাইন করে সই করে যায় তাহলে তো এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে তো কিছু কন্টিনিউটি থাকবে। আমরা এই জিনিস থেকে আমরা ক্লিন ব্রেক চাই, যে আগের সরকার একটা জিনিস করলো আমরা সব ডাস্টবিনে ফেলে দিব। কিছু জিনিস আছে যে আসবে ইনকামিং গভর্নমেন্ট যেগুলো ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে ডিসিশনগুলো নিছে, উই উইল কন্টিনিউ দোজ থিংস। একটা কন্টিনিউটি থাকবে স্বাভাবিকভাবে। হ্যাঁ, এরকম বিষয়টা তো হচ্ছে যে কোন কোম্পানিকে দেয় কোন দেশকে দেয় এগুলো তো হচ্ছে তাদের বিষয়, they have to, যারা আছেন আজকে সরকারে, the onus is on them. আর যদি এটাতে কিছু না হলো তাহলে আপনাদের পরিকল্পনাটা কি? আপনারা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারেন তাহলে তিস্তা নিয়ে আসলে আপনারা কি করতে চাচ্ছেন? বললাম তো আপনাকে, আমরা তিস্তা নিয়ে আমাদের এসেনশিয়াল পার্ট অফ আওয়ার development. এটা আমাদের অপরিহার্য, আমাদের জন্য it will be one of our top priorities to implement that, but এখন যেহেতু শুনতেছি হয়ে যাবে দ্বারে কাছে, তাহলে let us wait and see what this government does. হয়ে গেলে আপনি তো বললেনই, আর যদি হয়ে না যায় তাহলে তো আমরা করব। আপনাদের পরিকল্পনাটা কি? চীনের সহযোগিতা নিয়ে? আমরা আসি সরকারে না আসলে আমরা কিভাবে বলবো? একটা তো পরিকল্পনা থাকবে যে পরবর্তীতে আপনারা কি করবেন, কোন রাস্তাতে এগোবেন সেটা তো থাকবে। বলতে ফেলছি আমরা তো করব। এককভাবে বাংলাদেশের ওই সক্ষমতা নাই যে নিজেই করে ফেলতে পারে পুরোটা। অবশ্যই সহযোগীদের সহায়তা লাগবে। এখানে তো এক্সপার্টিজ লাগবে। তো whoever has the best expertise, value for money should be put in consideration. যে আমাদেরকে রিজনেবল টাকা পয়সায় that won't hit our public exchequer hard. এই জিনিস আমরা ভ্যালি ফর মানি প্রজেক্টের তো ভ্যালি ফর মানি দেখতে হবে, এবং কস্ট এফেক্টিভ যেখানে হবে, এবং ডেভেলপমেন্টটা তিস্তার একটা কোয়ালিটি আউটপুট যেখানে আমরা পাবো ওখানেই আমরা দিব থ্রু ডিউ প্রসেসের মাধ্যমে হবে। আচ্ছা, আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গে যদি আমি ফিরি, বাংলাদেশে গত 15 বছরে ফ্যাসিস্ট সরকার কায়েম ছিল, নানাভাবে আপনারাও নির্যাতিত হয়েছেন, এবং ইন এ ওয়ে অর দ্য আদার এটার সাথে ভারতের সংশ্লিষ্টতা এক ধরনের ছিল। ভারত গত 3টা নির্বাচনকেই আমাদের দেশে বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, অবাধ হয়েছে, তাদের জন্য গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, নির্বাচনে তাদের কোনো অবজেকশন ছিল না। আপনার দৃষ্টিতে বা আপনার দলের দৃষ্টিতে গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে শাসন চলেছে সেটাতে আমাদের এই প্রতিবেশীর ভূমিকা কি ছিল, হাত কতখানি ছিল, তাদেরকে আপনারা কতখানি দায়ী বলে মনে করেন? প্রতিবেশীর ভূমিকা কি ছিল এই দেশের মানুষের সেন্টিমেন্ট বুঝলেই বোঝা যায়, এবং বাংলাদেশের ভারতের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক ছিল।
ইন্ডিয়ান গভর্নমেন্টের সম্পর্ক ছিল বাংলাদেশের একটা রোগ অটোক্রেটিক রেজিমের সাথে সম্পর্ক। এই প্যারামিটারে সীমিত ছিল সম্পর্কটা। ইট ওয়াজন্ট পিপল টু পিপল না, এখানে কিছু এজেন্সি টু এজেন্সি, ধরেন সিকিউরিটি কর্পোরেশনের ভিত্তিতে বা আমি যদি আপনার কথা নিয়ে বলি যে ব্যক্তির সাথে সম্পর্ক ছিল, ভারত সরকারের একজন ব্যক্তির সাথে। সরকারই বলতে পারে, সরকার সবগুলোই তো মানে মোরালেস ভারতের 5-6টা গুলাম ছিল, তো ওরা মানে যারা যা বলতো তাই করতো। তো সরকারই আমি বলবো, আমি কেন ওয়াই উড আই শাই অ্যাওয়ে। এখানে যারাই সার্ভিস দিয়েছেন ভারতের মানে এই মানে দে ওয়ার ডিপেন্ডেন্ট ভারতের উপর। তো সরকার টু সরকার ছিল এখানে ব্যাপার। সরকার ভারতের ইলেক্টেড সরকার, আর আমাদের স্বৈরাচার আনইলেক্টেড, অক্ষম, অথর্ব। এবং আমি তো বলি বাংলাদেশ মানে বাংলাদেশের কোনো পররাষ্ট্রনীতি ছিল না। বাংলাদেশ হয়ে গেছিল, আপনি আমাকে শেষ করার দেন, পররাষ্ট্রনীতি ছিল না বাংলাদেশের। বাংলাদেশ হয়ে গেছিল পরের রাষ্ট্র, নট পররাষ্ট্র, পরের রাষ্ট্র হয়ে গেছিল, বুঝছেন, আন্ডার দি আওয়ামী লীগ, মানে আন্ডার শেখ হাসিনা। তো এইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভারতের সাথে সম্পর্ক থাকবে, কোঅপারেশন থাকবে। They don't choose us as our neighbors, মানে as neighbors আমরা তাদেরকে চুজ করি না, বাট নেইবারহুডে রিজনে আমাদের থাকতে হবে। সো কোঅপারেশন সাম ওয়ে হবে, মানে একটা কোঅপারেশন থাকবে, কিন্তু নট অ্যাট দি বিহেস্ট অফ বিং ডিপেন্ডেন্ট অন দেম অর সেলিং আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। তারপরে দেখেন একটা স্বৈরাচার, পতিত স্বৈরাচার টেররিস্ট পালিয়ে গিয়ে ওখানে আছে শেখ হাসিনা। তো এই টেররিস্ট যতদিন এখানে আছে, তখন ইন টার্মস অফ the behavior and conduct of the Indian government of the day will determine how the people of Bangladesh react to that. So এখন যদি দেখা যায় the Indian government is complicit with Sheikh Hasina's terrorizing remarks, যেগুলা বলে যে ওখানে আপনি আরো সে স্কিল্ড ওভার 1000 পিপল আমাদের দেশে পালিয়ে গেছে। এটা বাংলাদেশের পলিটিক্যাল ইতিহাসে বা কোনো ধরনের ইতিহাসে এত বড় কিলার আর নাই শেখ হাসিনার, মানে সিঙ্গল কিলার, ম্যাস কিলার বোধহয় কয় দেশে আছে, আই ডোন্ট নো। তো ইন টার্মস অফ সে ওখানে থাকবে, তাকে শেল্টার দিবে, আবার তাকে এই ধরনের বা যে কোনো সহযোগিতা করবে আমাদের দেশকে ডিস্টেবিলাইজ করার দায়। তো ওইটা দিয়ে তো সম্পর্ক হয় না, So it is the onus on Bharat to build trust, a trust deficit between the people of our country and India. It is the onus for India to come forward through its conduct and behavior. তো এখানে আপনার যদি পারে ভারত এটা ডেমনস্ট্রেট করতে, if there is a shift in their foreign policy in that regard, কোঅপারেশন করতে তো আপনার অসুবিধা নাই, কিছু কিছু ক্ষেত্রে উই ক্যান। বাট হাসিনার সময় সমস্ত কোঅপারেশনটা ছিল এই সিকিউরিটির দোয়াশোয়া দিয়ে। তো সিকিউরিটির মাধ্যমে, তো সিকিউরিটি কিসের কোন ভিত্তিতে সিকিউরিটি কোঅপারেশন হয়? আপনার ট্রাস্ট ডেফিসিট যখন থাকে, তো ট্রাস্ট ডেফিসিট কিন্তু সবসময় একটা সন্দেহের মধ্যে মানুষ থাকে, ওইটা ওই পিপল টু পিপল সম্পর্কটা গড়ে ওঠে না। কেন? ইটস অল অ্যাবাউট ডিটেক্টিং, ট্র্যাকিং অ্যান্ড যেগুলো নিয়ে সন্দেহ আছে ওইগুলাই নিয়ে। তো এই কোঅপারেশনটা এইটাতেই সীমিত ছিল, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট আর শেখ হাসিনা রেজিমের মধ্যেই ছিল, মানুষের মধ্যে ইট নেভার ট্রিকল ডাউন, এবং পিপল অফ বাংলাদেশ ওয়ার নট অফ ইন্টারেস্ট ইন দ্যাট রিলেশনশিপ। সো BNP government, as I said earlier, won't have a country-specific or a country-dependent policy. It will have an open, flexible policy that we are willing to do business with other countries around the world, including India, but on our terms, from a point of view of mutual respect. However, there's a big however, ekhane conduct and behavior of the Indian government and its state apparatus, amra dekhte hobe there's some significant change that will give us confidence and our people confidence, in the sense that amra jodi dekhi tara Sheikh Hasina ke chere ba Sheikh Hasinar যে টেররাইজিং আপনার অ্যাক্টিভিটিস এইগুলাতে দূরত হয়েছে, এবং দে আর রিস্ট্রেইনিং হার অন দোজ থিংস। আসলে আপনার কথাই কয়েকবার আসলো আমাদের সাবেক প্রধানমন্ত্রীর নাম। ভারত তাকে আসলে এখন যেভাবে আশ্রয় দিচ্ছে, শেল্টার দিচ্ছে এবং ফ্যাসিলিটিস দিচ্ছে, আমি ভারতীয় মিডিয়াতেই দেখলাম যে উনি এখন যে এলাকায় আছেন দিল্লিতে, সেখানে ফ্রি ঘোরাফেরা করেন, তার সাথে বডিগার্ড থাকে কিন্তু ঘোরাফেরা করেন ফ্রি, এবং
আগে তো শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতেন, এখন তো ইন্টারন্যাশনাল মিডিয়াতেও আমরা তার ভয়েস দেখতে পাচ্ছি। সে নানা কিছুই বলছে, বাংলাদেশের রাজনীতি নিয়ে, বর্তমান সরকার নিয়ে, নির্বাচন নিয়ে, জুলাই অভ্যুত্থানে, সবকিছু নিয়ে তিনি তার মতামত স্পষ্ট করে দিচ্ছেন। এবং একই সাথে একই দিনে 3টা ইন্টারন্যাশনাল মিডিয়ায় ওনার ইন্টারভিউ আসার অর্থ হচ্ছে ভারত সরকার এগুলোকে পারমিট করছে এবং বলা যায় এক ধরনের অর্কেস্ট্রেট করা। গুছিয়ে না দিলে তো আসলে ওনার পক্ষে এইভাবে এই ধরনের মিডিয়াতে সাক্ষাৎকার দেওয়া সম্ভব না। এখন আপনারা যদি আসেন সামনে ক্ষমতায়, তাহলে শেখ হাসিনার বিচারের প্রক্রিয়া কি হবে, তার প্রত্যাবাসন নিয়ে আপনারা কি ভাবছেন, কি করতে চান? আপনি দুইটা প্রশ্ন করছেন, লেট মি আনসার ইট ইন টু পার্টস। ফার্স্টলি, এই যে মিডিয়া, শেখ হাসিনা এন্ড আপনার পারসেপশন বা আমাদের একটা পারসেপশন যা বাইরে থেকে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া তাকে হেল্প করতেছে। ইন্ডিয়ার পারসেপশন এমনিই বাজে হয়ে গেছে। ওয়াশিংটনে বলেন, লন্ডনে বলেন, ইয়েলো জার্নালিজম থেকে যদি না বের হয়, বিশ্বের সবচেয়ে মানে বাংলাদেশের ব্যাপারে তারা, if they don't stop their yellow journalism, এখন দেখেন পলিসি মেকাররা ওখানে ওদের কোনো ইনফরমেশন নিতে চায় না, কিন্তু ওদের ল্যাক্স অথেন্টিসিটি, প্রপাগান্ডামূলক, মিসইনফরমেশন। বিশ্বের সবচেয়ে বেশি প্রপাগান্ডা ছড়া ইন্ডিয়ান মিডিয়া, এটা তো আগে থেকে কয়েকদিন আগে ব্রিটিশ পার্লামেন্টের একটা রিপোর্ট তৈরি করছিল, যে লবি ফার্ম দিয়ে করছিল, ওই লবি ফার্মই বিলুপ্ত হয়ে গেছে। কেন এত বাজে ইনফরমেশন, মানে অ্যাবসলিউট সাবস্টেন্সলেস। তো এটার বিহাইন্ড ইন্ডিয়া ছিল, শেখ হাসিনার ছিল। তো এর জন্য আমরা তারা বলছি এগুলা থেকে তোমরা বের মানে আমরা বলতেছি বা আহ্বান জানাচ্ছি যে ইন্ডিয়া এগুলা থেকে বের হয়ে আসে। যদি সুসম্পর্ক চায়, কোঅপারেশন চায়, বাংলাদেশের মানুষের কনফিডেন্স অর্জন করতে হবে। সো ইন্ডিয়ান জার্নালিজম সামওয়াট, মানে এগুলা ইয়েলো ব্যক্তিতে মানুষ দেখে, আমাদের সাম অফ দি এভিডেন্স ইট মানে প্রডিউসিস ইজ বিজার। মানে দেখেন তার দেশে চরমভাবে, মানে আপনার হিন্দু চরমপন্থীরা কিভাবে মাইনরিটিদেরকে মানে হত্যা করতেছে। চরমপন্থীরা আজকে গভর্নমেন্টে ইন্ডিয়াতে, কিন্তু বাংলাদেশে তো ওই ধরনের জিনিস কোনো সময়ই হবে না। বাংলাদেশে 5 দিন সরকার ছিল না বিপ্লবের পরে, মানে 5th অগাস্ট বিপ্লবের পরে। আমাদের নেতা কি করলেন? আমাদের নেতা জনাব তারেক রহমান তখন মানে বললেন, একটা মানুষের গায়ে হাত দিবা না, নোবডি লুটস এনিথিং, কোনো মাইনরিটি, কোনো নান অফ ইট। দেখেন আমাদের দেশ কিন্তু স্টেবল, এবং ওই 5 দিন কিন্তু মানে হয় না। এটা ক্যান ইউ ইমাজিন ইন ইন্ডিয়া? মানে মানে অবস্থা খারাপ হয়ে যাইতো। সো এনিওয়ে, মানে উইদাউট ডুয়েলিং টু মাচ অন ইন্ডিয়ার মানে ইন্টারনাল বা ইন্টারনাল প্রবলেমস, আমি বলতেছি আপনাকে ইয়েলো জার্নালিজমের আসলে এগুলার কোনো সাস্টেইনেবিলিটি নাই। আর আপনি দেখেন, বলছেন শেখ হাসিনাকে মানে ওই কিছু মিডিয়া নিবে তো, টেররিস্টদেরকে। দাউদ ইব্রাহিম যদি কালকে বলে আমি ইন্টারভিউ দিব, ক্যান ইউ ইমাজিন হাউ মেনি মিডিয়া চ্যানেলস উইল ইন্টারভিউ হিম? তো দাউদ ইব্রাহিম আর শেখ হাসিনা এখন কোনো বেশি পার্থক্য না, বুঝছেন? আরে মানে দাউদ ইব্রাহিম মেবি লন্ডারিং মানি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আপনার, ওর মানে তার ফাইন্যান্সিয়াল ক্রাইমস এটসেট্রা, আর মানে মুভি র্যাকেটিং যা আমরা শুনি আর কি আপনার মানে এগুলা। বাট শেখ হাসিনা তো হ্যাজ কিল্ড ওভার 1000 পিপল। তো শি ইজ এ কিলার, শি ইজ এ ক্রিমিনাল। মিডিয়া তাকে ঠিকই ক্রিমিনাল হিসাবে ট্রিট করতেছে, এ হাই প্রোফাইল ক্রিমিনাল। So that's where the media interest is. তার প্রতি তার ইন্টারেস্ট না যে সে পাওয়ারে আসবে, আবার তারপরে ইন্টারেস্টেড হাই প্রোফাইল ক্রিমিনাল ফ্রম ইন্ডিয়া ইজ টকিং। আমি আসলে তার মানে ইন্ডিয়ার জার্নালিজম বা শেখ হাসিনার স্ট্যাটাস নিয়ে জানতে চাচ্ছিলাম না। আমি জানতে চাই আপনারা বিচারটা কন্টিনিউ করবেন কিনা, এটার ব্যাপারে আমি নিজেও মোটামুটি নিশ্চিত এটা হয়তো হবে, কিন্তু তাকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনারা কি চিন্তা করতে চাচ্ছেন? আসলে শেখ হাসিনার ব্যাপারে আপনাদের ভাবনাটা কি? বাংলাদেশের কোনো দল, কোনো সুস্থ মস্তিষ্কের দল যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে জড়িত ছিল, এই যে বিপ্লবের সাথে জড়িত ছিল, তো আমাদের দল নেতৃত্ব দিছে গত 15 বছর ইন মোবিলাইজিং দ্যাট অপিনিয়ন। তো আমরা হাসিনার বিচার চাবো না, কে চাবে? অবশ্যই হাসিনার বিচার কন্টিনিউ হবে, যেখানে কন্টিনিউ হওয়া দরকার। আপনার ট্রান্সপারেন্টলি হচ্ছে, এবং ইট উইল বি ইটস ইন অ্যান ওপেন কোর্ট, ভেরি ট্রান্সপারেন্ট। তো হচ্ছে, তো বিচারিক প্রক্রিয়া বলেন আপনার আইনি মানে আইনের আপনার দ্য জুডিশিয়াল প্রসেস উইল ডিসাইড হার ফেট। এখানে the heinous crimes she has committed, so obviously grave punishment naturally awaits মানে for that sort of thing. জি জি, সেটা আছে। অনেক লোকজন
সে জুডিশিয়াল কিলিং করছে, অনেক মানে জুডিশিয়াল প্রসেসেই তো অনেক লোককে মারছে। আপনারা এটা সবচেয়ে বড় সাফারার, বিএনপি অ্যাজ এ টিম সবচেয়ে আমাদের বড় সাফারার। নেতাকর্মী অলমোস্ট 7 মিলিয়ন, মানে আমাদের মানে 4-5 মিলিয়নের মতো খালি মামলাই ছিল। অনেক দেশের ছোট ছোট দেশের পপুলেশনের সাইজই এত না ইউরোপে। রায় হলো, বিচার প্রক্রিয়া চলছে, রায়ও হলো, কিন্তু রায়টা তো বাস্তবায়ন করতে হবে। আপনাদের আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনারা কি করতে চান? এই সরকারও চেষ্টা করছে, কিন্তু আসলে ভারত তো কোনো চিঠির এখন পর্যন্ত জবাবই দেয়নি শেখ হাসিনার প্রসঙ্গে। দেখেন, ভারত যেহেতু ওয়াজ এ পার্টনার টু দিস ক্রাইমস, তার তো চয়েস নাই, সে তো আটকিয়া গেছে। যদি পারতো আজকে মানে শেখ হাসিনা নিয়ে মহাসাগরে নিয়ে ফেলাই মারতো, বুঝছেন, ইটা মারি মানে ইন দ্য ওয়ে মানে দে ওয়ন্ট টেক দ্যাট লাইবিলিটি। মানে সে আটকিয়া গেছে যে ইফ দে হ্যান্ড ব্যাক, মানে সে যদি শেখ হাসিনাকে হ্যান্ড ব্যাক করে বাংলাদেশে, তাহলে হু এলস উইল গেট ইন টু দ্যাট সর্ট অফ অ্যাক্টিভিটি? মানে আর কেউ তাদেরকে ট্রাস্ট করবে? সো তাদের মানে শেখ হাসিনাকে কোনো জায়গায় আর এখন দরজা খুলে দিচ্ছে না পৃথিবীতে, কারণ ওই ধরনের ক্রিমিনাল টেররিস্টকে আর কেউই মানে নোবডি ওয়ান্টস টু, মানে এখানে আপনার দেখেন ইউকেই বলেন, দুবাইতে তো যাওয়ার কথা, সবাই নাকচ করে দিয়েছে, কোথাকারই পথ নাই। আপনি আশ্চর্য হয়ে যাবেন, বেলারুসের মতো জায়গা যেখানে বেলারুসের ওখানেই রিফিউজ করে দিয়েছে। তো বেলারুসে যখন জায়গা নাই আর পৃথিবীর কোথায় হবে? তো নিতেই হবে যে তাকে বহন করেছিল এতদিন, তারই দায়িত্ব নিয়ে তাকে রাখতে হবে, ওয়েদার দে লাইক ইট অর ডিসলাইক ইট। ভারত আমি মনে করি দে প্রবলি হেইটিং ইট, বলে এই মহিলার জন্য যন্ত্রণা হচ্ছে এবং বাংলাদেশের সাথেও আমরা সম্পর্ক করতে পারতেছি না, বা অন্যান্য আমাদের রিজনাল পলিটিক্সটাতেও মানে প্রবলেম হচ্ছে। সো দের আন্ডার এ লট অফ মানে স্ট্রেইন। সো দের আর দেখুন ভারতীয় কয়দিন পরে মানে তাকে রিস্ট্রেইন করে, যদি তাদের এই যে বললাম কন্ডাক্ট অ্যান্ড বিহেভিয়ার উইল ডিটারমিন, তাকে রিস্ট্রেইন করে রাখতেই হবে যদি তারা সুসম্পর্ক চায় বাংলাদেশের সাথে। আমরা গত 15.5 বছরে, মানে শেখ হাসিনা শাসন আমলে 15.5 বছর এখন বললে আসলে হয় না, গত 15.5 বছর আর কথাটা চলে না, বিএনপির একদম সর্বোচ্চ পর্যায় থেকে একদম তৃণমূল পর্যায়ে শেখ হাসিনাকে মন্তব্য বলেন, কটূক্তি বলেন, নির্যাতন বলেন, যতভাবে সাফার করানো সম্ভব, গুম, খুন, হত্যা, আমরা দেখেছি কিভাবে বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তারেক রহমান কোন পরিস্থিতিতে লন্ডনে গিয়েছেন এবং তারপরে তার বিরুদ্ধে যে মামলা, মিথ্যা মামলার একদম একের পর এক দায়ের হওয়া, অনেক কিছু দেখেছি। এটা আমি আসলে আপনার কাছ থেকেই জানতে চাই, আপনার দলের অবস্থান না, আপনার অবস্থানও যদি জানতে চাই। এখন এসে আপনি কি মনে করেন না যে শেখ হাসিনাকে এই অবস্থায় ইন্ডিয়া যেভাবে ফ্যাসিলিটি দিয়ে তাকে রেখেছে, এই অবস্থায় রাখা ভারতের সাথে বাংলাদেশ সরকারের পরবর্তীতে সম্পর্ক তৈরির ক্ষেত্রে এক ধরনের টানাপোড়েন অব্যাহত রাখবে? কারণ এখন এক ধরনের টানাপোড়েন আছে। ভারত সরকার এখন পর্যন্ত স্বীকৃতি দিয়েছে বটে আমাদের অন্তর্বর্তী সরকারকে, কিন্তু সেইভাবে যে সম্পর্ক ভালো হচ্ছে অথবা আমরা সামনে ভালো সম্পর্ক দেখতে পাবো এরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ভারত ক্রমাগতভাবে তাদের সর্বোচ্চ পর্যায়ে থেকে। আপনার কিন্তু প্রশ্নতে থাকছে ভারতের স্বীকৃতি। ওয়াই আমার ভারতের স্বীকৃতি লাগবে? স্বীকৃতি না, স্বীকৃতির কথা বলছি না, স্বীকৃতি তো সবাই দিচ্ছে, কিন্তু কি দিল কি না এগুলো ম্যাটার করে না। এই বিষয়টা কি পরবর্তীতে গিয়ে সম্পর্ক বিল্ড আপ করতে বা আস্থা পুনর্নির্মাণের ক্ষেত্রে এক ধরনের সংশয় রেখে দিচ্ছে না? না, ওইটা তো আমি বললামই আপনার আগের প্রশ্নগুলোতে। দ্য কন্ডাক্ট অ্যান্ড বিহেভিয়ার of Bharat and whether it shifts its policy will determine how it develops future cooperation with Bangladesh. আমরা গত 1 বছরের বেশি সময় ধরে ভারতের পলিসি শিফটিং এর এখনো কিছু দেখি নাই। তারা বোধহয় ওই ফেন্সে আছে, ওয়েটিং যে পরবর্তী সরকার আসলে কি হয়, ইলেক্টেড গভর্নমেন্টের জন্য ওয়েট করতেছে। বাট শেখ হাসিনাকে রেখে মানে ওখানে মানে তারা মানে in terms of they will need to come forward in a way যেখানে তারা একটা নতুন সম্পর্ক বাংলাদেশের সাথে জেনুইনলি গড়তে চায়। আগের মতো তো হবেই না, প্রশ্নেই আসে না। না, সেটা তো আগে তো স্বামী স্ত্রী পররাষ্ট্রনীতি ছিল। হ্যাঁ, তো ওই যে মানে যাবি মানে তো ছিল আপনাদের স্বামী স্ত্রী মানে পররাষ্ট্রনীতি মানে মানে নানান ধরনের মানে এগুলা মানে বুঝতেছে মানে ইউ ক্যান সি দ্য স্টেট অফ মানে ফরেন রিলেশনস। যখন একটা ফরেন মানে ঠিক আছে অবৈধ ছিল, ম্যান্ডেট ছিল না, মানে রিক করে আসছে, পররাষ্ট্রমন্ত্রী তো ছিল, তখন পররাষ্ট্রমন্ত্রী যখন এটা বলে এই দেশের মানে ভাবমূর্তি নিয়ে আসে কি দেশকে প্রাধান্য দেয় না, কিভাবে দিবে? তার তখনকার স্বৈরাচার প্রধানমন্ত্রী দিচ্ছে না,
তো এটা ক্লাউনকে পররাষ্ট্রমন্ত্রী বানাইছিল, মানে তো ক্লাউনকে বানাইছে পররাষ্ট্রমন্ত্রী, তো ক্লাউন ওয়াজ ক্লাউনিং অ্যারাউন্ড। তো এই রাষ্ট্রের তো আমাদের দেশের তো বাম মূর্তিও নষ্ট করে ফেলছিল। সো তারা ইউটিলাইজ করছে এই স্পেস তাদের ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে। তো উই ডিড নট, আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে উই লাস্ট 15 ইয়ার্স তো শেখ হাসিনা ওয়াজ নট ইন্টারেস্টেড। হ্যাঁ, ওনার ক্ষেত্রে আগ্রহী ছিল না, উনি যেটা চেয়েছেন আসলে ওইভাবেই উনি করে গিয়েছেন পুরো সময়টাই। কেন they were hedging, আপনি যদি দেখেন ইভেন অন দি রোহিঙ্গা ইস্যু কোনো কিছু করতে পারছে, কিভাবে করবে? নিজের দেশে ম্যান্ডেট নাই, নিজের দেশে মানুষকে হত্যা করতেছে, গুম করতেছে, আবার অন্য দেশের মানে আগ্রাসনের বিহেভিয়ার, কিভাবে সে কথা বলবে এটার সম্বন্ধে? রোহিঙ্গা ইস্যু তো ওনার দিক থেকে বিষয়টা একটু অন্যরকম ছিল। চায়না ইন্ডিয়ার একটা প্রেসার ছিল, তো ওখানে she was not elected prime minister, she was a bailed out rogue prime minister by both these bilateral partners at the time. So she was hedging between the two. That's what her policy on the Rohingya issue was, hedging between two countries, bilateral partners, আপনার China আর India. আসলে আমরা এমন ভাবে ভারত পরিবেষ্টিত, আমাদের তিন দিকে ভারত। বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা চাই বা না চাই, যে কোনোভাবেই হোক ভারত প্রসঙ্গটা এসেই যায়। আপনি এর আগে বিএনপির সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে যারা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন। আপনি 2018 সালে আমাদের এখানে এটা রাতের ভোট নামে পরিচিত, ওই সময় যেটা ভোট হলো, ওই ভোটের আগে ভারত সফর করেছিলেন এবং ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের কোনো নেতার সঙ্গে আপনি বৈঠকও করেছেন। সেই সময় আসলে কাদের সাথে আপনি কথা বলেছিলেন এবং তাদের মনোভাব কি ছিল, কি আলোচনা হয়েছিল? বিএনপি থেকে ভারতের সঙ্গে যোগাযোগ এটা একটু ইনকারেক্ট। ভারতের বিএনপি থেকে আমাদের যোগাযোগ যা করা দরকার টু মেইনটেইন আওয়ার ইন্টারন্যাশনাল রিলেশন, এটা তো প্রয়োজনই, এটাই প্রয়োজন। সো এ পার্ট অফ দ্যাট, ভারত একটা দেশ, ভারতেও কিছু পার্টি আছে, তো এদের সাথে যোগাযোগ, তো এটা ছিল স্বাভাবিক প্রক্রিয়া। ওইগুলা কোনো ছিল না যে আন্ডার দ্য স্মোক স্ক্রিন একটা স্পেসিফিক কান্ট্রির কোনো যে ভারতকে আমার সব কিছুতে লাগবে, তো এইরকম বিএনপি দরনা দিচ্ছে বা কিছু, নো, নান অফ দ্যাট। বিএনপি তার নেইবারহুডে প্রত্যেকটা নেইবারিং কান্ট্রির সাথেই চায় একটা সম্পর্ক ভালো বজায় রাখতে, বিকজ উই বিলিভ ইন এ পিসফুল সিকিউর রিজন অ্যাজ পার্ট অফ আওয়ার ফরেন রিলেশনস আউটলুক। তো ওই পার্ট অফ দ্যাট তখন আমরা অনেক গেছি থিঙ্ক ট্যাঙ্ক, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক যেগুলো ছিল, গবেষণা ইনস্টিটিউট, ওখানে মিট করছি, রাউন্ড টেবিল ডিসকাশনগুলোতে গেছি, যেখানে বিভিন্ন পার্টির ইন্ডিয়ান পলিটিশিয়ানরা ছিল, বিজেপি পলিটিশিয়ানরা ছিল, এক্স অ্যাম্বাসেডররা ছিল, এবং ভেরি স্পষ্টভাবে বলে আসছি যে ইয়ার নীতি ইজ পলিসি ইজ ইনকারেক্ট, এবং your viewpoint of Bangladesh influenced by yellow journalism বা মন গড়া কথাবার্তা, you cannot come out of, you may desire something, যারা বিজেপি থিঙ্ক ট্যাঙ্কগুলোতে বলছে you may desire something but the reality is quite different. তো এইটা আপনি যতদিন ধরে ডাইজেস্ট করতে পারবেন না, বাংলাদেশকে বুঝবেন না। তো এই যে মহিলাকে আপনারা সাপোর্ট করতেছেন, যে স্বৈরাচারকে, তার পরিণতি ভালো হবে না, যেটা আমরা দেখছি এটাই বলে আসছি। সো দে ক্যান নেভার টার্ন অ্যারাউন্ড অ্যান্ড টেল আস দ্যাট ইউ ডি নট ওয়ার্ন আস। it is a failure of their আপনার foreign and intelligence policy that they failed to read the pulse of the people of Bangladesh. তবে আপনার ওই সফরও যে ব্যর্থ ছিল সেটাও বোঝা যায় আপনাদের 2018 নির্বাচনের ফলাফল। না, ব্যর্থতার কি, আমি ভারত, তাহলে তো আপনি আপনি কি বলতে চাচ্ছেন ভারতে গেলে ফলাফল ভালো হবে, হওয়ার কথা? না না না, তো আপনি যেই বার্তা নিয়ে ভারতে গিয়েছিলেন, ভারত যে সেটা অ্যাকসেপ্ট করে নাই। 18 তো কোনো নির্বাচন হয়নি, রাতের ভোট একটা হয়েছিল যেটাতে বিএনপি সম্ভবত 5-7টা ভারত পেয়েছিল। ভারত অ্যাকসেপ্ট করার জন্য আমরা যাইনি। আপনি একটা বার্তা নিয়ে গিয়েছিলেন ভারতে, কোনো বার্তা নেই, যোগাযোগের মাধ্যমেই তো। আচ্ছা, আমি একটু বলি, না আমি একটু বলি, যোগাযোগের মাধ্যমে, যোগাযোগ হচ্ছে সেই মাধ্যম যেটাতে যে কোনো ডিসপিউট বা মতবিরোধ সংশোধন হতে পারে, এবং আপনাদের দিক থেকেও ভারতকে বলার মতো কিছু জিনিস ছিল যে এই প্রসেসটা চান আপনারা, এইভাবে চান, বিএনপি জিনিসগুলো কিভাবে চায়, যে জিনিসগুলো আসলে মতামত, মতামত যেটা দিয়েছিলেন
বার্তা না, মতামত তো দিয়েছিলেন, যে মতামতটা আসলে আমার দেশের পক্ষে আমি মতামত দিব না, ওই বিভিন্ন দিক থেকে যারা প্ল্যাটফর্মে অ্যাকসেপ্টই করে নাই তারা আসলে ওই জিনিসটাকে ঠিক ধরে নাই। অ্যাকসেপ্ট করা না করা তো তার ব্যাপার, নির্বাচন আমি কি তার থেকে অ্যাকসেপ্ট করি না করি এটা আমার ব্যাপার, অবশ্যই আপনার মতামত তো এক্সচেঞ্জ হবে। এইখানে মতামত আসলে না না, ইস্যুটা আসলে এইখানে বার্তা, এটা হচ্ছে মানে মন গড়া কথা। না না, আপনি দেখান, আমাকে এভিডেন্স দেখান, ওয়্যার ইজ দি বার্তা? মতামত দিয়েছেন, বার্তার মিনিং তো ডিফারেন্ট। না না, দুইটা ডিফারেন্ট, আমি বুঝতে পারছি, হয়তো আমার শব্দ চয়নে ভুল ছিল। হ্যাঁ, ভিউজ এক্সচেঞ্জ, যেই ভিউটা ডিসকাশন তো বার্তা দিতে কেউ যায় না, যেই ভিউটা আপনার তখন ছিল, আপনি কিন্তু আজও এখনো সেই ভিউটাই ধারণ করেন। কোন ভিউ? যে ভারতের আমাদের ব্যাপারে মানুষের মধ্যে, মানুষ কি চাচ্ছে বাংলাদেশের, ভারতের সেটার দিকে মনোযোগ দেওয়া উচিত, শুধু একটা ব্যক্তির উপর না, শুধু একটা দলের মতামতের উপর না। তা আপনার অবস্থান তো আজকেও সেই জায়গাতেই আছে, এবং এটাও স্পষ্ট যে ভারত 18তে আপনাদের মতামত শুনেছে, কিন্তু ওইটাতে ঠিক শুনেছে 18তে আপনার যেটা বলে আসছেন সেটা তো তারা শুনেছে, কথা শুনে ইমপ্লিমেন্ট করেছে সেটা আমি বলছি না, বলেছি তারা জাস্ট কানে নিয়েছে বিষয়টা। না, কানে নেওয়ার ব্যাপারগুলো তার না, আমার হইলো আমাদের মতামত, ভিউজ এক্সচেঞ্জ হইতে হবে ফ্র্যাঙ্কলি, আমার দেশের ইন্টারেস্টে কি এইটা বলে আসা। জি, আপনি আপনার ভিউ বলে আসছেন, তারা তারা আপনার ভিউটা শুনেছে। আজ তারাও কিন্তু তাদের অবস্থান থেকে সরে আসেনি, এবং গত 1 বছর 1 বছরে আমরা যে অবস্থাটা দেখছি যে তারা একজন পতিত ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছে, তাকে কথা বলার সুযোগ দিচ্ছে, তার মতামত বলার সুযোগ দিচ্ছে, যেই মতামতগুলো বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে, এবং সামনে নির্বাচনকে রেখে আওয়ামী লীগের লোকজনের জন্য তো একটা বার্তা দেয়া, সমর্থকদের জন্য, তোমরা নির্বাচনে ভোট দিবা না, খুব স্পষ্ট করে উনি কালকে বলেছে। এই জিনিসগুলি ভারত করতে দিচ্ছে। তাহলে আপনি কি মনে করেন, আপনি আজকে যেটা মনে করেন যে ভারতের অবস্থানে পরিবর্তন আসা উচিত? হ্যাঁ, তাদের আচরণে পরিবর্তন আসতে হবে, কারণ আমাদের মানুষ কি বলছে সেটা ভারতকে বুঝতে হবে, দল না, ব্যক্তি না। তাহলে আপনারা যদি সামনে ক্ষমতায় আসেন, আপনার কি মনে হয় যে ভারতের এই আচরণে পরিবর্তন হবে, তারা শেখ হাসিনার মুখ বন্ধ রাখতে পারবে? কারণ আমি এর আগে দেখেছি ডক্টর ইউনূস সরাসরি নরেন্দ্র মোদীকে বলেছেন যে তাকে মুখ বন্ধ রাখতে বলেন, সে যেন কিছু বলে আমাদের দেশে অস্থিতিশীলতা তৈরি না করে, এবং আমরা দেখেছি এটা হয় নাই, তারপর থেকে বহু কিছু বলেছে। আপনারা কি চিন্তা করছেন যে ভারতের দিক থেকে আমরা ওই পরিবর্তনগুলি আশা করতে পারি, বা ওই পরিবর্তনগুলি আনার জন্য বিএনপির দিক থেকে কি কোনো পরিকল্পনা আছে? ওইটা সময়ই বলবে, ক্ষমতায় যখন আসবো ডায়লগ তো অবশ্যই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পর্যায়ের সাথেই হবে, তখন আমরা দেখবো তাদের বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে কিনা। যদি চেঞ্জ না হয়, যদি হয় তাহলে তো একরকম, যদি চেঞ্জ না হয় তাহলে ভারত আমাদের সাথে তো ভারত চেঞ্জ না হইলে তো বললামই আপনাকে কি হবে, বা চেঞ্জ না হইলে তো বললাম, বিহেভিয়ার যদি চেঞ্জ না হয় আমি তো আর আমার মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে যাব না, ভেরি পরিষ্কার, মানে ভেরি ক্লিয়ার। না, সেটা তো বটেই, মানুষের এর বিরুদ্ধে যাবেন না, কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী যারা, তারা যদি আমাদের ব্যাপারে এরকম বৈরী মনোভাব নিয়ে থাকে, এবং গত 1 বছরে আমরা দেখেছি তারা শুধু মিসট্রাস্ট ছড়াচ্ছে না, প্রোপাগান্ডা ছড়াচ্ছে না, তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছে। বাণিজ্যের দিক থেকে বাংলাদেশকে অনেকগুলো বন্দর আমরা তাদের ব্যবহার করতে পারি না, তাদের এয়ারপোর্ট আমরা ব্যবহার করতে পারি না, অনেক দিক থেকে বাণিজ্য তারা বন্ধ করে দিয়েছে। এইরকম নাই, দে হ্যাভ আ ফ্রি হ্যান্ড। তখন ইলেকটেড সরকার যখন আসবে, তখন এটার স্টেবিলিটিও স্ট্রং হবে, আর যখন আপনার মানুষের ম্যান্ডেট আপনার পিছনে থাকবে, তখন আপনিও বড় গলায় কথা বলতে পারবেন। আপনাকে বন্দর দিচ্ছে না, তো আপনিও দেখবেন আপনি কি দেওয়া মানে বন্ধ করা যায়, বা কি আমারও তো অনেক জিনিস আছে যেগুলা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারও ব্যবস্থা নিচ্ছে, বন্দর আমাদেরও কিছু বন্দর ব্যবহারের ক্ষেত্রে, 3টা বন্দর ব্যবহারের ক্ষেত্রে আমাদেরও অনেক লিভার আছে। সো আমি আগেই বলছি, they also need us। আমাদের ক্ষেত্রে বিষয়গুলো তো পারস্পরিক, আমরাও গোলামি মেন্টালিটি থেকে বের হইতে হবে। আমাদের দেশও অনেক বড় দেশ, কোন ক্ষেত্রে? পপুলেশনের ক্ষেত্রে আমরা আছি, এবং আলহামদুলিল্লাহ মানে অনেক ক্ষেত্রে আমাদের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক, খালি যে মানে জায়গা বড় হইলে বড় তা তো নয়। বাদে আমাদের আপনার বে অফ বেঙ্গলের মানে ইয়েটা দেখেন, এখানে ওটা আমাদের স্ট্র্যাটেজিক পজিশনিং আছে, এয়ার স্পেসের দিক থেকে আমাদের স্ট্র্যাটেজিক স্পেস আছে। তো উই হ্যাভ মেনি লিভার্স, অ্যান্ড দেন অ্যাজ আ ডেমোক্রেটিক কান্ট্রি, ওয়ান অফ দি বিগেস্ট ইন টার্মস অফ অ্যাজ আ লিবারাল ডেমোক্রেটিক কান্ট্রি, বাংলাদেশের মানুষ কিন্তু কোনো কট্টরপন্থীকে কোনো সময় ইয়ে করেনি। সো একটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবিলিটি উই ক্যান হ্যাভ,
ফার বেটার দেন দি কারেন্ট ভারতের ইয়ে থেকে। তো এখানে ইটস মানে টু রোল ওভার বাংলাদেশ ইটস নট ইজি। হাসিনারকে রোল ওভার করছেন, এখানে হাসিনা ছিল আপনার গুলাম। আমরা তো আর মানে নেক্সট বাংলাদেশের ইলেক্টেড গভর্নমেন্ট তো আর গুলাম হবে না। নেক্সট বাংলাদেশের গভর্নমেন্ট উইল বি লিডিং সার্টেন থিংস অ্যান্ড ইন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে একটা মানে ভূমিকা রাখবে। ফ্রম অ্যান ইন্ডিপেন্ডেন্ট পয়েন্ট অফ ভিউ ইট উইল বি এ কান্ট্রি দ্যাট আদার্স ইন কিছু কিছু ক্ষেত্রে উইল নিড টু ফলো অ্যাজ ওয়েল। আমরা আশা করি সেরকম কিছুই আপনার কাছ থেকে দেখতে পাই, আপনাদের কাছ থেকে দেখতে পাই দল হিসেবে। কারণ বাংলাদেশ আসলে বহু দিক থেকে বহুদিন সাফার করেছে। আমরা 90-এ একটা আন্দোলন দেখেছিলাম, যার ফল আসলে শেষ পর্যন্ত আমাদের জন্য পজিটিভ হয়েছে আমরা এটা বলতে পারি না। এবং এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাস যদি আমরা চিন্তা করি, তাহলে ওই 91-এর নির্বাচনটি সম্ভবত সবচেয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল, যেটাতে কারো ওই অর্থে শেখ হাসিনা ছাড়া তিনি সূক্ষ্ম কারচুপি দেখেছেন, আর তারপর থেকে আমরা কারো কিছু দেখিনি। এবং 24-এর যে যা ঘটে গেল, এই সুযোগ যদি আমরা হারাই, তাহলে পরবর্তীতে আর সুযোগ এরকম বাংলাদেশের জন্য আসবে কিনা আল্লাহ জানে। বিষয়টা হচ্ছে অনেকাংশে আপনাদের উপরও অনেক কিছু নির্ভরশীল। বাংলাদেশের সবচেয়ে বড় দল আপনারা, এটাতে কোনো ডাউট বা কিছু থাকার আসলে কোনো অবকাশই নাই। যদি খুব ভিন্ন কিছু না হয়ে থাকে তো সামনে হয়তো আপনারাই ক্ষমতায় আসছেন। আপনাদের দলের মধ্যে যেই পরিস্থিতি, আপনারাই হয়তো ক্ষমতায় আসছেন, কথাটা আমি বলেছি, আমি বলিনি আপনারাই আসছেন, আমি বলছি হয়তো আপনারা ক্ষমতায় আসছেন। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, আল্লাহ যদি চায়, তাহলে হয়তো আপনারাই ক্ষমতায় আসবেন। তো কথাটা বলেছি এভাবে, আপনারাই আসছেন, এটা বলি নাই। এখন বিএনপি একটা বড় দল, অনেক কিছু এই দলের মধ্যে আছে, কিন্তু অনেক কিছুই আছে যেগুলি আসলে নেগেটিভ। এক হচ্ছে সাম্প্রতিক সময়ে কিছু অভিযোগ আপনাদের বিরুদ্ধে খুব স্পেসিফিক। আপনাদের দলের মধ্যে অনেক কমিটি নতুন নতুন তৈরি হচ্ছে। গত 15 বছরে দলীয় রাজনীতির চর্চা তো সেইভাবে আসলে সুযোগও ছিল না, পরিস্থিতিও ছিল না, যেখানে আওয়ামী লীগের প্রচুর লোকজনকে ইনক্লুড করা হচ্ছে, এরকম অভিযোগ আছে। চাঁদাবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে, যদিও প্রচুর ব্যবস্থা আপনারা নিচ্ছেন, তারপরও কিন্তু চাঁদাবাজি, দলবাজি বা আধিপত্য বিস্তারের যে অভিযোগগুলো আছে। মানে কোন কমিটিতে কতজন আওয়ামী লীগ আপনি একটা লিস্ট দিয়েন তো, এবং পাবলিকলি অবশ্যই মানে আমরা গতকালকেও এটা নিয়ে নিউজ করেছি যে এটা বিএনপির কমিটি না আওয়ামী লীগের কমিটি, আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, তো ব্র্যাকেটে দিয়ে দিয়েন কে কে আওয়ামী লীগ। আমি আপনার অবশ্যই অনুষ্ঠান শেষ হলে অন্তত দুটো কমিটি আমি আপনাকে দিতে পারবো। আমাদের নেতৃবৃন্দ দেখবেন এইটা, দেখে দিয়েন, ব্র্যাকেটে দিয়েন উইথ এভিডেন্স যে অমুক আওয়ামী লীগ, অমুক আওয়ামী লীগ। আমাদের কাছে অন্তত দুটো কমিটির কথা আছে। তখন যেখানে আমরা এইরকম পাচ্ছি ওখানে অ্যাকশন নিচ্ছি। চাঁদাবাজির কথা বলতেছেন, দল থেকে হাজার হাজার বহিষ্কার করা হয়েছে। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান মানে উনি ইনটলারেন্ট এগেইনস্ট দিস কাইন্ড অফ মানে এনি কাইন্ড অফ বিহেভিয়ার অর কন্ডাক্ট ইন দ্যাট ডাইরেকশন। আপনার দল হিসেবে কোন দল, মানে ভালো দিক তো আবার আপনার তুলে ধরেন না, 100% তো সম্ভবই না, কিন্তু ইটস আ ম্যাস বেসড পাবলিক পার্টি। এখানে যে মানে কিছু এদিক সেদিক হবে না তা তো অস্বাভাবিক কিছু না, বাট অ্যাকশন হচ্ছে। যেখানে আমাদের অ্যাটেনশন রেজ করা হচ্ছে, উই আর টেকিং অ্যাকশন। যেখানে আপনার দেখেন বহিষ্কার, কত হাজার হাজার মানে লোক বহিষ্কার হয়েছে, ওখানে কিন্তু অনেকে আমার আন্দোলনেও ভূমিকা রাখছে। জুলাই আন্দোলনের ভূমিকা ছিল, কিন্তু পরবর্তীতে তারেক রহমান সাহেবের অনেক কঠিন মানে লুক দে স্যাক্রিফাইসড আ লট। আর অনেক ক্ষেত্রে তাদের জায়গা বাড়ি লুট করে নিছে, এইটাই তারা আনতে গেছে, বুঝছেন। আওয়ামী লীগের লোকরা লুটে নিয়েছিল, তো দে আর ব্লেমড অন, আনফর্চুনেটলি আপনার একটা প্রোপাগান্ডা এলিমেন্টের মেশিনারিতে উই আর বিং টার্গেটেড। তো ইয়েস, নোবডি ইজ ডিনাইং যে কোনো কিছু নাই, কিন্তু একটা প্রপোর্শনেটলি তো দেখা উচিত। বিএনপি যে বহিষ্কার করতেছে, এগুলা কেন তুলেন না? না, সেটাও তুলে ধরা হচ্ছে, সেটাও তো নিউজ হয়েছে যে ৭,৫০০ একদিনে বহিষ্কার করা হয়েছে, ৭,৫০০ তো এর মধ্যে ইন টার্মস অফ যেখানেই পাচ্ছে, তো দেন আপনি বলতেছেন কমিটি হচ্ছে, মানে যেভাবে বলতেছেন ওইভাবে তো আমি দেখি না। এখন বলতেছেন 1-2টা কমিটিতে আছে, তাহলে দেন। না, আমি বলছি যে গত 2-3 দিনের মধ্যে আমি অন্তত দুটো কমিটির কথা বলতে পারবো যাদেরকে নিয়ে আমরা নিউজ করেছি। নাম যে 100 হোয়াটএভার 50 জনের কমিটি হইছে, এর মধ্যে 40 জন আওয়ামী লীগ করে, বলে দেন তারপরে দেখা যাবে। আপনাদের নেতা দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহুদিন ধরে দেশের বাইরে আছেন, এবং দেশে এর মধ্যে যেটা ফ্যাসিস্ট আমলে হয়ে গিয়েছে সেটা তো বাদ, গত 1.5 বছরের মধ্যে অনেক ধরনের অনেক পরিবর্তন এসেছে। একটা মানুষের মধ্যে সাধারণ ধারণা আছে, যতই আমরা গ্লোবাল ভিলেজে থাকি না কেন, যতই ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকি না কেন, আমি আবার বলি, কার মধ্যে পরিবর্তন আসছে?
আপনি বলছেন দেশে পরিবর্তন আসছে, দেশের পরিবর্তন আসছে, জি জি জি, ওকে, দেশ এক ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে তো আমরা যাচ্ছি। আওয়ামী লীগ আমলে যা পরিস্থিতি ছিল, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার থেকে একটা ভিন্ন পরিস্থিতির মধ্যে আসছে। আমরা অনেক কথা বলতে পারছি, অনেক বিষয় নিয়ে অনেক কথা বলতে পারছি, যেটা 15 বছর চিন্তাই করিনি। এমন একটা স্পেস মানে মানুষ পাচ্ছে, একটা চেঞ্জ আসছে। জি জি, অনেক ধরনেরই পরিবর্তন এসেছে। তো মানুষের মধ্যে একটা বিষয় আছে অনেকের মধ্যেই, যে উনি এত দূরে থেকে কোনো না কোনো জায়গায়, দেশে থাকলে সব মিলিয়ে যে পরিস্থিতিটা থাকা, এত দূরে থেকে, আমি কমিউনিকেশন শব্দটা ব্যবহার করব না, কিন্তু সার্বিকভাবে কোথাও কি কোনো গ্যাপ তৈরি হচ্ছে বলে আপনারা মনে করেন? মানুষের মধ্যে এই কনসেপশন আছে, এটা মিসকনসেপশন হতে পারে, যথাযথ কনসেপশন হতে পারে, যেহেতু উনি দেশে থাকছেন না, উনি দেশের বাইরে। মানে উনি তো সবকিছু করছেন দেশে আসার জন্য, তো দেশেই তো আসবেন, দেশেই তো আসবেন, কিন্তু কয়েকদিনের ভিতরেই তো আসবেন, আর কতদিন আছে? তো এখানে গ্যাপ আর কত? হ্যাঁ, স্বাভাবিকভাবে 15 বছর যখন ছিলেন, কিছু তো মাঝে মধ্যে ইনফরমেশন গ্যাপ অন ভ্যারিয়াস থিংস এটা থাকে, কিন্তু সব থেকে জোরালো মানে বিশ্বে কয়টা উদাহরণ আছে মানে তারেক রহমান সাহেবের মতো, যে নেতৃত্ব দিচ্ছেন এন্টায়ার মানে মানুষ মানে জনগণকে মোবিলাইজ করে রাখছেন মানে এগেনস্ট হাসিনা, স্বৈরাচার হাসিনা, বোথ ডোমেস্টিকলি এবং ইন্টারন্যাশনাল ওপিনিয়নও উনি মোবিলাইজ করছেন এবং ধরে রাখছেন 15 বছর। হাজার রিপ্রেশন, হাজার ধরনের রিপ্রেশন, মানে উনাকে পার্সোনালি টার্গেট করা হয়েছে, উনার ফ্যামিলিকে পার্সোনালি টার্গেট করা হয়েছে, নেতা কর্মীদেরকে টার্গেট করা হয়েছে। উনি হাল ছাড়ছেন, উনি কি বলছেন মানে, এবং হি কল্ড দি শট অফ মানে আন্দোলনের ব্যাপারে যখন সময় এই রাইট ছিল, উনি পেশেন্ট গেম, মানে হি প্লেড দি পেশেন্ট গেম, বিকজ উনি দেশপ্রেমিক, উনি চান না হাজার হাজার লোক মরক এই স্বৈরাচারের গুলিতে কন্টিনিউয়াসলি। কেন উনি আন্দোলনের ডাক দিবেন অ্যাট এ রং টাইম, যখন মানে মানুষের ওই আপনার সাইকোলজি ইজ নট রেডি? এবং এটা তো শুধু বিএনপির ইয়ে ছিল না হাসিনাকে সরানো, মানুষ নিড টু গেট ইনভলভ। না, প্রথম 10 বছর আরে বিএনপি ওইটা, আরে বিএনপি তো আন্দোলন বাছাই রাখছে এই ইলেকশনগুলা বয়কট করে করে, এবং আপনার মানুষ তখন জড়িত হয়েছে এবং টুগেদার এখানে দি হোল কান্ট্রি কেম টুগেদার। মানে এখানে সাধারণ মানুষেরও বিরাট ভূমিকা ছিল এবং দরকারি, কারণ পলিটিক্যাল স্টেক হোল্ডার অন ইটস ওন এই ধরনের স্বৈরাচারকে মানে চূড়ান্ত পতনটা মানে করতে পারবে না আনলেস এটা সম্মিলিত ঐক্যবদ্ধ এফার্ট থাকে। তো বিএনপি তো এই নেতৃত্ব দিচ্ছে। ইমাজিন এই লাস্ট ফ্রডল্যান্ড ইলেকশন যেটা করলো মানে শেখ হাসিনা, 24 এইটাতে সমস্ত এই মানে দ্য হোল কান্ট্রি ওয়াজ ডিপেন্ডেন্ট on what decision Tariq Rahman takes. Does he lead the BNP or does he ask the BNP to go into this election? ওই ইলেকশনে গেলে কি হইতো? হাজারো তো প্রেশার ছিল, অনেক ধরনের প্রেশার ছিল। ইন্টারন্যাশনাল কমিউনিটি বলতে একটু বাইরা একটু দেহ না, যদি যাও অ্যাটলিস্ট কিছু সিট টুট মিলবে, বলছো নয়তো মেরে ফেলবে তোমাদেরকে। বাট হি স্টুড ফার্ম, আই উইল বয়কট ইট। ছিল, লোভও ছিল, আই উইল বয়কট ইট, মানে এটা আমার দেশের মানুষের জন্যই বেস্ট। আর এই বয়কট করাই তার মেরুদণ্ড ভাঙলো। একটু সময়ের ব্যাপার আন্দোলনের মধ্যে। আর যদি যাইতো, ক্যান ইউ ইমাজিন, উড ইউ এন্ড মি বি টকিং হিয়ার টুডে? নো। এবং জাতি কিভাবে ডিপ্রেশনে যাইতো বলতো, তখন সেই থাকতো, ওই যে বলতো 2040 পর্যন্ত, তখন থাকতোই 2040 পর্যন্ত, কেন আপনার জাতির মোরাল মানে ভেঙে যাইতো মানে, অ্যান্ড ইট উড হ্যাভ বিন এ বিগ পলিটিক্যাল ব্লান্ডার। বাট দিস ইজ তারেক রহমান অ্যাট দি সিরিয়াস পয়েন্ট অফ হাজার প্রেশার, he is able to take calm, collective decisions and make these fine judgments on the basis of looking into people, মানে আমাদের দেশের মানুষের ন্যাশনাল ইন্টারেস্টকে নিয়ে সামনে রেখে উনি ডিসিশন নেন। এবং ওনার কি ক্ষতি হইল, কি পাইল, উনি ওইটা দেখেন না। বিএনপি কি পাইল ওইটা ওনার প্রাধান্য না। দেশ কি রকম চলতে পারে ভালো, বা দেশের কি ভালো হবে, এটাই উনি প্রাধান্য দেন। আপনাকে আর একটি প্রশ্ন করব, আপনার অনেকটা সময় আমরা নিয়ে ফেলেছি। বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের 71 থেকে 2025 পর্যন্ত আমরা যেই ধরনের শাসন ব্যবস্থা দেখে এসেছি, যাদেরকে দেখে এসেছি, পুরো সময়টা নিয়ে বারবারই বলা হয় যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল শাসক হিসেবে সবচেয়ে উজ্জ্বল ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো ওনাকে আমরা নানাভাবে দেখেছি, অল্প একটু সময়, যদিও খুব বেশি সময় তো তিনি পান নাই, কিন্তু নানাভাবে দেখেছি। ওইটুকু সময়ের মধ্যে তিনি তিস্তা নিয়ে ওই সময় থেকেই জাতিসংঘে পর্যন্ত গিয়েছিলেন এবং উনি খুব সোচ্চার ছিলেন। বাংলাদেশের বহু কিছুর ওনার সময় শুরু হয়েছে।
যেভাবেই আমরা বলি না কেন, বহুদলীয় গণতন্ত্রের কথা বলি, শেখ হাসিনার মতো একজনকে দেশে নিয়ে আসার সমস্ত প্রসেস তিনিই সম্পন্ন করেছিলেন। সামনের সময়টা আসলে কি? আমি তিস্তার কথাই বলছিলাম, যদি আমি শুধু তিস্তার প্রসঙ্গেই থাকি, আজকে তো খুব বেশি আমরা ইলাবোরেটলি আলোচনায় যেতেও পারিনি, তিস্তার প্রসঙ্গে একবার কথা বলেছি। আপনারা কি তিস্তা ইস্যু নিয়ে, কিছুদিন আগেই আমি দেখলাম যে ভারত আবারও গজলডোবা বাঁধ ছেড়ে দিয়েছিল, সমানে পানি আসছে, পানির ব্যবস্থাপনাটা তো যথার্থ হওয়া দরকার, আমাদের ক্ষেত্রেও ভারতের ক্ষেত্রেও। আমি বলছি না যে ভারতকে বাদ দিয়ে ওরা বন্যায় ভেসে যাক, আমাদেরকে পানি ছাড়বে, এটা তো আমরা চাচ্ছি না। আপনারা কি যদি প্রয়োজন হয় তো এই ন্যায্য পানির হিস্সা আদায় আবার দেশের জন্য যা যা প্রয়োজন হয় we will do, if necessary we will go to the international courts to settle it. কি অসুবিধা? we will do anything that is necessary for our country, for the people's interest of our country. এখন আপনার আগের প্রশ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে বলছেন, হি ওয়াজ এ ফার সাইটেড ভিশনারি। উনার 4 বছরের রাষ্ট্র পরিচালনা শেখ মুজিবের 50 বছরের রাজনীতি খেয়ে ফেলছে, বুঝছেন? এই মানে জিয়াউর রহমান ওয়াজ অ্যাসাসিনেটেড অ্যাট দি হায়েস্ট মানে পয়েন্ট অফ হিজ পপুলারিটি। ওনার যদি লাইফটা দেখেন, এটা ডাইনামিক লাইফ। এই শর্ট লাইফে মানে হি ওয়াজ আর্মি চিফ, প্রক্লেইমার অফ বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স, এবং আপনার প্রেসিডেন্ট, এবং ম্যাস রিফর্মস এবং ফার সাইটেড পলিসিস নিয়ে আসছেন। ইকোনমিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ওপেনিং আপ বাংলাদেশ ইজ মার্কেটস, আপনার ইকোনমিক মার্কেটস বলেন, ল মানে অর্ডার ব্যাপারে মানুষের যে একটা পিস অ্যান্ড সিকিউরিটি দেওয়া, বাংলাদেশি ইজমের মধ্যে একটা প্রাইড নিয়ে আসা, এই যে নর্থ ইস্টের প্রবলেম, এটা উনি এত ফার সাইটেড ছিলেন যে এখানে কোনো অধিবাসী এগুলা কোনো নেই, উই বাংলাদেশিজ, অ্যান্ড দিস ইজ মানে what encapsulates our countries and keeps our sovereign boundaries মানে safe and keeps our national security intact. তো এই ধরনের ফারসাইট এবং ভিশন ওনার ছিল। এবং আপনি দেখেন খাল খনন নিয়ে এই যে মানে আজকে আমরা যে দেখি সমস্যাগুলো, পানির সমস্যা, তো মানে হি ওয়াজ মানে অ্যাবসলিউটলি মানে সামওয়ান হু ওয়ার্কড মানে ডে এন্ড নাইট। আমি তো ধরেন আমার বয়সে তো আর আমি তো আই ডিড নট see his life, but I've read about it, হ্যাঁ রিড করলেই মানে আপনি দেখবেন ওনার লাইফ সম্বন্ধে একটু জানলে হোয়াট এ ডাইনামিক লাইফ, মনে হয় যে ফিল্মের কোনো কাহিনী মতো হয়, মানে হোয়াট এ ডাইনামিক লাইফ। মানে মানুষ এক জনমে চায় আর্মি চিফ হইতে, মানুষ এক জনমে চায় যদি জীবনে ও মানে কয়জন হয় প্রক্লেইমার অফ ইন্ডিপেন্ডেন্স, এক জনমে তো চিন্তাই করতে পারে না যে প্রেসিডেন্ট হবে একটা দেশের। হি ডিড অল দোজ থিংস কয়েকটি জীবন একবারে he was done, এবং খুব অল্প সময় ওনার জীবনযাপন, মানে জীবনটাও তো খুব ছোট। আমরা তো আমার বিশ্বাস যেহেতু আমি ভাগ্যবান সুযোগ পাইছি মানে টু ওয়ার্ক উইথ মিস্টার তারেক রহমান, আমাদের নেতার সাথে ক্লোজলি ইন ক্লোজ প্রক্সিমিটি, I got the chance to work. I can tell you in confidence that he will also মানে এক্সারসাইজ ভিশনারি লিডারশিপ। ওনার মধ্যে দেশপ্রেম আছে অফ দি হাইয়েস্ট কোয়ালিটি, এবং আমি 2বারও 1 সেকেন্ডের জন্য চিন্তা করিনি মানে ওনার সাথে, ওনার একজন সহকারী হিসাবে ওনার সাথে কাজ করতে, মানে 2বারও চিন্তা করেন, বিকজ আই সো দিস ভিশন অ্যান্ড কমিটমেন্ট ইন ডেভেলপিং দিস কান্ট্রি। তো আমিও আমার মানে আমি তো আর বুড়া হয়ে রিটায়ার্ড হয়ে আসিনি পলিটিক্সে বিরোধে, মানে আমি তো আই এম নট এ রিটায়ার্ড আমলা, আই কেম এট দি হাইট অফ মাই ইউথ to serve the country, মানে my party, my leader and the country. তো এখানে আমি যদি এই আউটলুকটা দেখতাম না, so this is what I urge the young people of this country, solely 40-60 million people, they come forward, come and serve your country. এটাই সময় আসলে সবভাবে বয়স, সময় এবং গত জুলাই আমাদেরকে যে সুযোগ তৈরি করে দিয়েছে দেশের জন্য কিছু করার, দেখা যাক আমাদের ভবিষ্যৎ বলে দেবে আসলে কি দাঁড়াচ্ছে, কি পাচ্ছি আমরা দেশের কাছ থেকে, মানুষের কাছ থেকে, আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাদের সময় দিলেন, অশেষ কৃতজ্ঞতা। আশা করি আমরা আবার কথা বলবো। থ্যাংক ইউ। লাস্টে দিয়ে একটু ইমোশনাল হয়ে গেলাম, বাট ইটস ওকে। দেশপ্রেম ইমোশনারি জিনিস, এটা ইমোশনারি জিনিস। অনেক ধন্যবাদ ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বলে।